আসসালামু আলাইকুম এভরিওয়ান। ধ্বনির পরিবর্তন হতে পারে বিভিন্ন রকমের, বিভিন্ন কারণে হতে পারে ধ্বনির পরিবর্তন। দ্রুত উচ্চারণের কারণ, অতিরিক্ত স্মার্টনেস, অলসতা, মুখ বিবরের সমস্যা, আঞ্চলিকতা, প্রকৃতিগত কারণ ইত্যাদি। এখন আমরা দেখব ধ্বনি কত প্রকারের হতে পারে, ধ্বনির পরিবর্তনটা কত প্রকারের হতে পারে। ধ্বনি পরিবর্তন মূলত দুই প্রকারের: স্বরধ্বনির পরিবর্তন, ব্যঞ্জনধ্বনির পরিবর্তন। স্বরধ্বনির পরিবর্তন হচ্ছে শব্দটি থাকলে স্বরধ্বনির পরিবর্তন শব্দের শুরুতে, সেটা হচ্ছে আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম, স্বরসঙ্গতি, স্বরলোপ ইত্যাদি। আচ্ছা কেমন? এবার হচ্ছে ব্যঞ্জনধ্বনির পরিবর্তনটা কেমন? ব্যঞ্জন শব্দটি থাকলে ব্যঞ্জনধ্বনির পরিবর্তন, যেমন দ্বিত্ব ব্যঞ্জন, এখানে ব্যঞ্জন শব্দটি আছে। ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন চ্যুতি। আচ্ছা, এবার স্বরধ্বনির পরিবর্তনের ক্ষেত্রে দেখা যায় শব্দের প্রথম বর্ণ স্বরবর্ণ হলে স্বরধ্বনির পরিবর্তন, শব্দের প্রথম বর্ণ স্বরবর্ণ হলে স্বরধ্বনির পরিবর্তন। অপিনিহিতি, অসমীকরণ, অভিশ্রুতি, এগুলো হচ্ছে অ দিয়ে শুরু না, এগুলো হচ্ছে শব্দের প্রথম বর্ণটা হচ্ছে স্বরবর্ণ দিয়ে শুরু, তাই এটা হচ্ছে স্বরধ্বনির পরিবর্তন। আর ব্যঞ্জনধ্বনির পরিবর্তন হচ্ছে প্রথম বর্ণটি যদি ব্যঞ্জন বর্ণ হয়, তাহলে ব্যঞ্জনধ্বনির পরিবর্তন। যেমন ধ্বনি বিপর্যয়, তারপর সমীভবন, স দন্ত স দিয়ে সমীভবন, বি সমীভবন, ব দিয়ে শুরু হয়েছে, তো এগুলো হচ্ছে ব্যঞ্জনধ্বনির পরিবর্তন। তো এখন আমরা দেখব বি সমীভবন সমধ্বনি যেগুলো, যেমন বি সমীভবন আর ব্যঞ্জন চ্যুতি, এই দুইটোকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব। একটা হচ্ছে যদি দুটো সমবর্ণের ব্যঞ্জনধ্বনির একটির পরিবর্তন হলে তাকে বিষমীভবন বলে। কি বলছি আমরা? দুটো সমবর্ণের ব্যঞ্জনধ্বনির একটির পরিবর্তন, যদি একটির পরিবর্তন হয়, যে কোনো একটির পরিবর্তন হলে সেটা হচ্ছে বিষমীভবন। যেমন শরীর, শরীর, এখানে কিটা হলো, লটা চেঞ্জ হয়ে গেল, বয়শূন্য রয়ের জায়গায় ল চলে আসলো, এখন ল আসার ফলে জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, তাই এটা বিষমীভবন। যখন কোনো ব্যঞ্জনধ্বনি সেম ওয়ার্ডের যেমন শরীর, বয়শূন্য র দুটো থেকে একটা র চেঞ্জ হয়ে গেল, তাহলে এটা বিষমীভবন। লাল, নাল, লাল থেকে লাল দুইটাই ল, সেখান থেকে নাল হয়ে গেল, দুটো সমবর্ণের একটা বর্ণ চেঞ্জ হয়ে গেল, তাহলে সেটা কি হচ্ছে? বিষমীভবন। এবার ব্যঞ্জনচ্যুতি কি? ব্যঞ্জনচ্যুতি হচ্ছে দুটো সমবর্ণের ব্যঞ্জনধ্বনি থেকে যদি একটি লোপ পায়, তাহলে সেটা কি হচ্ছে? ব্যঞ্জনচ্যুতি। একটা লোপ পেলেই ব্যঞ্জনচ্যুতি। মানে যেমন আমি বড় দিদি বলছি, দিদি বলছি, দিদি থেকে দি বলছি, বড় দাদা বলছি, দাদা থেকে দা বলছি, এটা হচ্ছে গিয়ে ব্যঞ্জনচ্যুতি। আচ্ছা, এরকম বিভিন্ন উদাহরণ হতে পারে। এবার আমি দেখব ব্যঞ্জন বিকৃতি ও ধ্বনি বিপর্যয়, এইটা কিভাবে আমি চিনব। যদি শব্দের মধ্য থেকে ধ্বনির রূপ পরিবর্তন করে নতুন ধ্বনি আসে, ধ্বনির রূপ পরিবর্তন করে ফেলেছে এবং নতুন একটা ধ্বনির সৃষ্টি হয়েছে, তাহলে সেটা হচ্ছে কি আমার ব্যঞ্জন বিকৃতি। যেমন আমি কি বলছি, দরজার কবাটটা লাগাও, কবাটটা হয়ে যাচ্ছে কি কপাট, বটা চেঞ্জ হয়ে পুরো প হয়ে যাচ্ছে, ধোবা থেকে ধোপা হয়ে যাচ্ছে, তাহলে সেটা কি হচ্ছে? ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন বিকৃত হচ্ছে বলেই তো শব্দটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? এখন ধ্বনি বিপর্যয়টা কি তাহলে? ধ্বনি বিপর্যয় হচ্ছে দুটো ব্যঞ্জন বর্ণ যখন পরস্পর স্থান পরিবর্তন করবে, পরস্পর যখন স্থান পরিবর্তন করবে সেটা হচ্ছে ধ্বনি বিপর্যয়। যেমন পিশাচ, পিচাস, চ আর স স্থান পরিবর্তন করেছে, তাই এটা কি? ধ্বনি বিপর্যয়। রিক্সা, রিস্কা, ধ্বনি বিপর্যয়। অনেকে বলে না রিস্কায় যাব, রিক্সায় যাব, তো এই যে আমরা কথা বলার সময় অনেকে রিক্সা বলছে, অনেকে রিস্কা বলছে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ধ্বনি বিপর্যয়ের ফলে এটা হচ্ছে। অনেকে আঞ্চলিকতার কারণে রিস্কা, রিক্সা, পিশাচ, পিচাস বলে থাকে।
সেটা হচ্ছে ধ্বনি বিপর্যয়। যখন শব্দ দুটো ধ্বনি দুটো বর্ণ আলাদা নিজেদের জায়গা চেঞ্জ করবে, অদল বদল করবে, সেটা হচ্ছে গিয়ে ধ্বনি বিপর্যয়। এরপরে আমরা যাব এরপরে আমরা দেখব আদি স্বরাগম, মধ্য স্বরাগম ও অন্তঃস্বরাগম কি। আদি স্বরাগম কি? শব্দের আদিতে বা প্রথমে যদি স্বরধ্বনি থাকে তাহলে সেটা আদি স্বরাগম। আচ্ছা, আমরা যখন স্কুল শব্দটা উচ্চারণ করছি, স্কুল, তখন তো প্রথমে আগে রস্বইটা উচ্চারণ করছি না, তো সেটা হচ্ছে কি আদিতে স্বরবর্ণ এসেছে, তাই সেটা হচ্ছে আদি স্বরাগম। স্টেশন, স্টেশন, অনেকে বলে না স্টেশনে যাব, স্টেশন, এখন অবশ্য এই শব্দগুলো একটু কম শোনা যায়। স্টেশন, স্টেশন, আমরা যখন এ বলছি, এ স্টেশন, এ বা ই যখন আমরা বলছি তখন কিন্তু শব্দের আদিতে একটা স্বরবর্ণ আসছে। যেহেতু শব্দের আদিতে একটা স্বরবর্ণ পাচ্ছি, তাই সেটা হচ্ছে আদি স্বরাগম। এবার শব্দের মাঝখানে যদি স্বরধ্বনি আসে তাহলে সেটা কি হবে? শব্দের মাঝখানে, তাহলে সেটা হবে স্বরভুক্তি, বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম। মধ্য স্বরাগমের আরও দুটো নাম আছে, একটা বিপ্রকর্ষ, একটা হচ্ছে স্বরভুক্তি। মধ্য স্বরাগম না বলে বলতে পারা যায় বিপ্রকর্ষ বা স্বরভুক্তি। যদি শব্দের মাঝখানে স্বরধ্বনি আসে তাহলে সেটা বিপ্রকর্ষ বা স্বরভুক্তি বা মধ্য স্বরাগম। এবার শব্দের মাঝখানে স্বরধ্বনি কিভাবে আসলো? গ্রাম, গ্রাম তো আমরা বলছি, কিন্তু গেরামে যাব, গেরামে, গেরাম, গেরাম বলছি, গ্রামকে গেরাম বলছি যখন এই যে র ফলাটা আমার যখন রয় আকার হয়ে যাচ্ছে, বয়শূন্য রয় আকার হয়ে যাচ্ছে, এই যে আকারটা আসতেছে শব্দের মাঝখানে, সেটা হচ্ছে মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভুক্তি। এবার বলি প্রীতি, পিরিতি, প্রীতি, প্রীতি, এই যে র ফালা দীর্ঘিকারটা যখন বয়শূন্য রয়ের দীর্ঘিকার হয়ে যাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভুক্তি। এবার অন্তঃস্বরাগম কোনটা? দিশ, দিশা, এই যে দিশ বলছি, বেঞ্চ, অনেকে বেঞ্চি বলছে, শব্দের শেষে একটা স্বরধ্বনি আসছে, সেটা হচ্ছে গিয়ে আমার অন্তঃস্বরাগম। এবার অন্তর্হতি আর হকার লোপটা কি? অন্তর্হতি, পদের মধ্যে থেকে কোনো ব্যঞ্জন ধ্বনি যদি লোপ পায় তাহলে সেটা হবে অন্তর্হতি। পদের মধ্যে থেকে কোনো ব্যঞ্জন ধ্বনি যদি লোপ পায়
তাহলে সেটা হবে অন্তর্হতি। আচ্ছা, বর্ণ লোপ পেতে পারে বা ধ্বনি লোপ পেতে পারে, যাই হোক। ফলাহার, ফলার সংক্ষেপে বলছি আমরা ফলার, ফলাহার ছিল আগে, কথাটা ফলাহার বলতাম, এখন হয়ে গেছে ফলার। ফাগুন লেগেছে, ফাগুন বলছি আমরা শব্দটাকে ছোট করার জন্য। এই যে ফাল্গুনটা হঠাৎ করে ফাগুন হয়ে গেছে, এই যে লকারটা লোপ পেয়েছে, সেটা কি হচ্ছে আমার অন্তর্হতি। এবার হকার যদি লোপ পায় তাহলে সেটা হকার লোপ, ওটাকে বলা হয় হকার লোপ। কোনো শব্দ থেকে যদি হকারটা লোপ পায় তাহলে সেটা হকার লোপ। গাহিল, সে গানটা ভারী সুন্দর। গাহিল, গাহিল সাধারণত সাধু ভাষায় ব্যবহার করা হয়। গাইলো, গাইলো, এই যে হকারটা লোপ পেল, গাহিল থেকে গাইলো হইল, এটা হচ্ছে হকার লোপ। এবার ব্যঞ্জন দ্বিত্ব ও রকার লোপ। ব্যঞ্জন দ্বিত্বটা কি? শব্দকে জোর দিয়ে উচ্চারণ করার জন্য বর্ণযুক্ত বা দ্বিত্ব হলে তাকে ব্যঞ্জন দ্বিত্ব বলে। শব্দকে জোর করে উচ্চারণ করার জন্য কোনো একটা কিছু, সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি, সেই সকালবেলা, এই যে আমি বলছি বারবার, আমি কোন আক্ষেপ থেকে বলছি, একটু প্রেশার দিয়ে বলছি যে আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, আমি আরেকটু ঘুমোতে চেয়েছিলাম, এই যে সকালটা আমি সকাল বলছি, আরেকটা ক চলে এসেছে, হ্যাঁ, এটা হচ্ছে আমার ব্যঞ্জন দ্বিত্ব। দুটো ধ্বনি এখানে চলে এসেছে, দুটো বর্ণ চলে এসেছে, আমি বড্ড ক্লান্ত। এই যে বড্ডটা হয়ে যাচ্ছে, বড়টা, বড় ক্লান্ত থেকে বড্ড ক্লান্ত বলছি, এই ডয়ে ডয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যঞ্জন দ্বিত্ব। এবার হচ্ছে রকার লোপ। যদি বর্ণ থেকে রকারটা হারিয়ে যায়, লোপ পায়, তাহলে সেটা হচ্ছে রকার লোপ। তোমার সাথে তর্ক করে আমি পারবো না, এই যে তর্কটাকে আমি তক্ক বলছি, এই যে রেফটা বা রটা হারিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে আমার রকার লোপ। সে আমাকে মারলো, এই যে মারলো, করতে করতে, এই যে রটা লোপ পাচ্ছে, এটা হচ্ছে রকার লোপ। এবার আমি দেখব অপিনিহিতি আর অভিশ্রুতি কি। অপিনিহিতি, পরের ইকার বা উকার যদি আগে উচ্চারিত হয় তাহলে সেটা কি হচ্ছে অপিনিহিতি। পরের ইকার বা উকার আগে উচ্চারিত হলে সেটি হবে অপিনিহিতি। আজি, আইজ, চারি, চার, সাধু, সাউদ, এগুলো হচ্ছে আমার অপিনিহিতির উদাহরণ। এবার অভিশ্রুতি কি? অভিশ্রুতি কি? যদি বিপর্যস্ত ব্যঞ্জন ধ্বনির পূর্ববর্তী স্বরধ্বনি মিলে, দেখি মামা, স্বরধ্বনি মিলে গেলে এবং সেই অনুযায়ী যদি আমার হয়, অভিশ্রুতিটা মনে রাখার একটা শর্টকাট টেকনিক হচ্ছে, আমি হাইলাইট করে রেখেছি, সাধু থেকে চলিত হয়ে গেলেই সেটা অভিশ্রুতি। চলিয়া, চলে, মাছুয়া, মেছে, এগুলা হচ্ছে মেছো, এগুলা হাঁটিয়া, হেঁটে, এগুলো হচ্ছে অভিশ্রুতির উদাহরণ। আচ্ছা, সম্প্রকর্ষ স্বরলোপ। সম্প্রকর্ষটা কি? দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনি লোপ পেলে সেটাকে বলে কি? সম্প্রকর্ষ। যেমন বসতি, বসতি, তারপর হচ্ছে জানালা, জানলা। আদিস্বর লোপ পেলে, আদিস্বর অলাবু, অলাবু ছিল, লাবু হলো, তারপর আমরা কি বলছি সেটাকে? লাউ। উদ্ধার, উধার, ধার। মধ্যস্বর লোপ, অগুরু, অগ্রু। অগুরু কি আমরা বলি? আমরা বলি অগ্রু। সুবর্ণ, স্বর্ণ। অন্তঃস্বর লোপ পেলে আশা, আশ, আজি, আজ, এগুলো হচ্ছে গিয়ে আমার সম্প্রকর্ষ বা স্বরলোপের উদাহরণ।
তাহলে অসমীকরণ কি? যদি পুনরাবৃত্তি হয়, একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যদি কোনো স্বরধ্বনি আসে, সেটা হচ্ছে অসমীকরণ। একই ধ্বনির পুনরাবৃত্তি, ধপ ধপ, ধপা ধপ, এটাকে আমরা দূর করার জন্য একটা স্বরধ্বনি আনলাম আকার, ধপা ধপ, টপ টপ টপ। তারপর হচ্ছে পট পট, পটা পট। এই যে আকারটা আনছি, এটা হচ্ছে অসমীকরণের উদাহরণ। এবার হচ্ছে আমরা দেখব প্রগত স্বরসঙ্গতি, স্বরসঙ্গতি আর সমীভবন, তিনটা প্রকারভেদ দেখব। একটা হচ্ছে প্রগত স্বরসঙ্গতি, একটা হচ্ছে পরাগত স্বরসঙ্গতি, একটা অন্যান্য। প্রগত পরাগত স্বরসঙ্গতিও হচ্ছে, সমীভবনও হচ্ছে। তাহলে প্রগত স্বরসঙ্গতি কোনটা? প্রথম ধ্বনি বা স্বর যদি স্থির থাকে, পরের ধ্বনিতে যদি পরিবর্তন ঘটে, সেটা হচ্ছে প্রগত। প্রথম ধ্বনিটা যখন স্থির থাকবে, পরের ধ্বনিটা চেঞ্জ হবে, সেটা প্রগত। আবার প্রগত সমীভবন কোনটা? প্রথম ব্যঞ্জন ধ্বনিটা স্থির থাকবে, পরের ধ্বনিটা পরিবর্তন হবে, সেটা হবে প্রগত সমীভবন। আর স্বরসঙ্গতি, প্রগত স্বরসঙ্গতি হচ্ছে প্রথম স্বরধ্বনিটা স্থির থাকবে, পরের ধ্বনিটা চেঞ্জ হবে, যেমন মূলা, মূলো, শিকা, শিকে। এবার প্রগত সমীভবনের ক্ষেত্রে চক্র, চক্র, চটা স্থির থাকছে, চক্র, ক্রোটা হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে, লগ্ন থেকে লগ্গ হয়ে যাচ্ছে। পরাগত স্বরসঙ্গতি কোনটা? পরের স্বরধ্বনি থাকবে স্থির, আর প্রথম স্বরধ্বনি থাকবে অস্থির, মানে চেঞ্জ হবে। এবার পরাগতের ক্ষেত্রে দেশি, দিশি, দে দি, দেশি দিশি, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা পরাগত স্বরসঙ্গতি। এবার পরাগত সমীভবনের ক্ষেত্রেও সেম, প্রথম ব্যঞ্জন ধ্বনিটা স্থির থাকবে না, চেঞ্জ হয়ে যাবে, এবং পরেরটা স্থির থাকবে, সেটা হচ্ছে পরাগত সমীভবন, পরাগত। এবার অন্যান্যর ক্ষেত্রে কি থাকতে পারে? আদ্য এবং অন্তঃস্বর দুটোই যখন প্রভাবিত হবে, তখন সেটা অন্যান্য স্বরসঙ্গতি। আর আদ্য এবং অন্ত দুটোই যদি পরস্পর প্রভাবিত হয়, তাহলে সেটা অন্যান্য সমীভবন। এটা হচ্ছে ব্যঞ্জনের ক্ষেত্রে। মোজা, মুজো, থামা, থুমো, বিদ্যা, বিদ্যা, সত্য, সচ্চ, এগুলো হচ্ছে আমার অন্যান্য স্বরসঙ্গতি এবং অন্যান্য সমীভবনের মধ্যে উদাহরণ। তো আজকে এই ছিল আমার ক্লাস, বাংলা ধ্বনি পরিবর্তন। তো যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকে, যদি আপনাদের এটা মনে হয় যে হ্যাঁ এটা ফ্রুটফুল হয়েছে, তাহলে অবশ্যই এটা শেয়ার করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমি কি এইভাবে ভিডিও আপনাদের সাথে আরও শেয়ার করব কি না, বা কিভাবে করলে আপনাদের জন্য সুবিধা হয়, সেটা আপনারা আমাকে দয়া করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।